আমি আবার আজকে এসে গেছি 9-এ তোমাদের যে পদার্থের গঠন ধর্মটা হচ্ছিল তার শেষ অংশটা নিয়ে। সেটা হচ্ছে স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতা জিনিসটা কি তোমরা খেয়াল করে দেখেছো যে একটা রাবার গার্ডার আর কি, যেটাকে এখন আমরা টানি সেটা বড় হয়ে যাচ্ছে, যেই ছেড়ে দিলাম সেটা আবার নিজের পজিশনে চলে এলো, নিজের জায়গায় চলে এলো। বা একটা স্প্রিংকে আমরা যখন চেপে ধরছি দুদিক দিয়ে বল প্রেশার করে সেটা স্প্রিংটা ছোটো হলো, যেই ছেড়ে দিলাম স্প্রিংটা আবার নিজের জায়গায় চলে গেল। তো এটা হচ্ছে স্থিতিস্থাপকতা, মানে পদার্থের একটা ধর্ম। ঠিক আছে, কঠিন তরল গ্যাস সবারই থাকে, এটা একটা ধর্ম। সে কী করে যে সে পদার্থটার ওপর যখন আমরা বাইরে থেকে কোনো বল প্রযুক্ত করি তখন প্রযুক্ত করে তার কী, যে প্রযুক্ত করছি অবভিয়াসলি তার আকার আকৃতির একটা পরিবর্তন করার চেষ্টা করছি। তো ওই বলের বিরুদ্ধে পদার্থটি একটা প্রতিক্রিয়া বলের সৃষ্টি করে। যে প্রতিক্রিয়া বলটা আমরা যে বাইরে থেকে বলটা প্রযুক্ত করছি, যখন সেই বলটা আমরা যে অপসারিত করি, যখন ছেড়ে দিই, তখন বস্তুটা আবার নিজের জায়গায় ফিরে আসে। কেন না, ও তো একটা বিরুদ্ধ প্রতিক্রিয়া বল সৃষ্টি করছে। কি করছে, সে প্রতিক্রিয়া বলটা প্রতিহত করার চেষ্টা করছে যে বস্তুটার যে আকার আকৃতি আমরা বল প্রয়োগ করে বাইরে থেকে বল প্রয়োগ করে চেঞ্জ করার চেষ্টা করছি, ও তার বিরুদ্ধে একটা প্রতিক্রিয়া বলের সৃষ্টি করছে যাতে ওর আকার আকৃতি পরিবর্তন না হয়, একটা বিরোধিতা করছে। এটাকেই বলে হচ্ছে স্থিতিস্থাপকতা। এই যে ধর্ম পদার্থের এই যে ধর্ম, এই ধর্ম তাকে বলা হয় স্থিতিস্থাপকতা। আর ওর যে প্রতিক্রিয়া বল তাকে বলা হচ্ছে স্থিতিস্থাপক বল। এবার কঠিন তরল গ্যাস সবারই এই স্থিতিস্থাপকতা ধর্ম থাকে। কার সব থেকে বেশি থাকে? বেশি থাকে হচ্ছে কঠিনের। কঠিন, তারপর তরল, তারপর গ্যাসীয়। ঠিক আছে, এইবার এই যে স্থিতিস্থাপক, পূর্ণ স্থিতিস্থাপক বলে একটা কথা থাকে। পূর্ণ স্থিতিস্থাপক বস্তু জিনিসটা কি? পূর্ণ স্থিতিস্থাপক বস্তু হচ্ছে যে এই যে আমরা বাইরে থেকে যখন কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করছি তখন কি হচ্ছে, তার আকার আকৃতি পরিবর্তন হচ্ছে, এবং যখন বলটা ছেড়ে দিচ্ছে তখন সে আবার পূর্বের অবস্থায় ফিরে আসছে। যদি কোনো বস্তু ঠিক বল প্রয়োগের আগে যে আকার আকৃতি আয়তন ছিল, বল প্রয়োগের পরেও যদি সেই সেমই থাকে, মানে তার কোনো চেঞ্জ না হয়, কোনো রকম আকার আকৃতি আয়তনের কোনো চেঞ্জ যদি না হয়, তাহলে সেই বস্তুটাকে বলা হয় পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। এখানে একটা কথা বলে রাখি, বাস্তবে কিন্তু পূর্ণ স্থিতিস্থাপক বস্তুর কোনো অস্তিত্ব নেই, কারণ সবারই কিছু না কিছু অল্প হলেও পরিবর্তন হয়। ঠিক আছে, এই যে গার্ডারটা টানলাম, আমরা ছেড়ে দিলাম, আমরা দেখলাম গার্ডারটা আগের পজিশনে এসছে, কিন্তু দেখবে হয়তো গার্ডারটা একটু বেড়ে গেছে। স্প্রিংটাকে যে চেপে ধরে ছাড়লাম, হয়তো দেখলাম স্প্রিংটার যা মানে লেন্থটা ছিল তার থেকে একটু হয়তো কমে গেছে। ঠিক আছে, তার মানে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু বলে কিছু নেই। হ্যাঁ, আমরা কোনটাকে বলছি যে না একদম চেপে ধরে ছাড়ার পরে তার শেপটাই পুরো চেঞ্জ হয়ে গেল, তাহলে সেটাকে বলছি যে তার স্থিতিস্থাপক ধর্মটা কম আছে। ঠিক আছে, যখন দেখছি যে না মোটামুটি চোখের আন্দাজে দেখে মনে হচ্ছে, চোখের আন্দাজে কথাটা বলি, কারণ হচ্ছে যে সেটা কিন্তু পুরোপুরি ঠিক হতে পারে, নাও ঠিক হতে পারে, খুব হালকা হয়তো আকার চেঞ্জ হয়েছে বা লেন্থ চেঞ্জ হয়েছে, সেটাকে বলছি আমরা স্থিতিস্থাপকতা বা পূর্ণ স্থিতিস্থাপকতা। পূর্ণ স্থিতিস্থাপক বস্তু বলে পৃথিবীতে তার কোনো অস্তিত্ব নেই। কি বললাম, যে বল প্রয়োগের পরে এবং বল অপসারণের পরে যদি বস্তুর আকার আকৃতির কোনো রকম পরিবর্তন না হয়, তাহলে সেই বস্তুটাকে আমরা বলি পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। এইবার এখানে আরও একটা কথা থাকে, একটা কথা তোমরা বারবার পাবে, সেটা হচ্ছে স্থিতিস্থাপক সীমা। মানে কি? দেখো, সীমা মানে একটা লিমিট। কি না, যে বলটা প্রয়োগ পর্যন্ত, মানে আমি এমন একটা বল প্রয়োগ করলাম যে তাতে বস্তুটার আকার আকৃতির পরিবর্তন হয়ে গেল, মানে সে স্থিতিস্থাপক সীমা ছাড়িয়ে গেল। স্থিতিস্থাপক সীমা হচ্ছে সেই সীমা বা সেই পর্যন্ত বল প্রয়োগ করা যতক্ষণ পর্যন্ত বস্তুটা তার আকার আকৃতি পরিবর্তনকে প্রতিহত করতে পারবে, মানে তার চেঞ্জ হবে না, সেই অবধি তার স্থিতিস্থাপক সীমা। সেটা যেই চেঞ্জ হয়ে গেল তার মানে সে স্থিতিস্থাপক সীমার ঊর্ধ্বে উঠে গেল, সে তার স্থিতিস্থাপক সীমা ছাড়িয়ে গেল। ঠিক আছে, তো স্থিতিস্থাপক সীমা হচ্ছে সেই পর্যন্ত যতক্ষণ বস্তুটা তার আকার আকৃতি পরিবর্তনে বাধা সৃষ্টি করতে পারবে এবং আকার আকৃতিটা সেম থাকবে, সেটাই হচ্ছে স্থিতিস্থাপক সীমা। এইবারে আসি, এই যে স্থিতিস্থাপকতাটা কিসের ওপর নির্ভর করে? স্থিতিস্থাপকতাটা নির্ভর করে হচ্ছে উষ্ণতার ওপর। ঠিক আছে, উষ্ণতার সঙ্গে স্থিতিস্থাপকতাটা কিন্তু হচ্ছে ব্যস্তানুপাতিক।
তার মানে উষ্ণতা তো যদি বাড়ায় স্থিতিস্থাপকতাটা কমবে, উষ্ণতা যদি কমায় তাহলে স্থিতিস্থাপকতা বাড়বে। তার স্থিতিস্থাপকতাটা কিন্তু উষ্ণতার উপর নির্ভর করে। এইবার আসছে আরও দুটো জিনিস তোমাদের আসে, সেটা হচ্ছে পীড়ন আর বিকৃতি জিনিসটা কি। বোঝা গেল স্থিতিস্থাপকতাটা তাহলে কি? স্থিতিস্থাপকতাটা হচ্ছে পদার্থের একটা ধর্ম, যা বল প্রয়োগ করে বস্তুটার যদি আমি আকার আকৃতির পরিবর্তনের চেষ্টা করি তার বিরুদ্ধে একটা বল প্রয়োগ করে এবং সেই আকার আকৃতি পরিবর্তনে বাধা সৃষ্টি করে, সেই যে ধর্মটা সেটাকে বলে স্থিতিস্থাপকতা। এখানে একটা খুব কমন প্রশ্ন থাকে, রাবার আর ইস্পাত কার স্থিতিস্থাপকতা বেশি? দেখো আমি কি বলেছি, রাবারটা টানলে ছেড়ে দিলে রাবারের কিন্তু একটু দৈর্ঘ্যের চেঞ্জ হয়, কিন্তু ইস্পাতের কিন্তু হয় না। ঠিক আছে, ইস্পাত কিন্তু একদম এক্স্যাক্ট যতটা যা ছিল সেরকমই থাকে। তাহলে স্থিতিস্থাপকতা ধর্মটা কার বেশি? ইস্পাতের বেশি। ঠিক আছে, রাবার এবং ইস্পাতের মধ্যে ইস্পাতের স্থিতিস্থাপকতা যে ধর্ম সেটা কিন্তু বেশি। এইবার আর দুটো জিনিস তোমাদের বলবো, সেটা হচ্ছে পীড়ন আর বিকৃতি। বিকৃতি কথাটা থেকে শুনতে তোমরা একটু বুঝতেই পারছো, বিকৃতি মানে না বিকৃতি হয়ে গেছে, তার মানে তার আকার আকৃতি আয়তন চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, যদি একটা বস্তুর ওপর বল প্রয়োগ করলাম তার আকার আকৃতি সব কিছু চেঞ্জ হয়ে যায় তাহলে তাকে বলে বিকৃতি। ঠিক আছে, এবং বিকৃতিটা কি হয়? বিকৃতিটা কি হচ্ছে, ধরো তার প্রাথমিক মানে আকার যদি চেঞ্জ হয়, বিকৃতি দু রকমের আছে, একটা অনুদৈর্ঘ্য বিকৃতি, অনুদৈর্ঘ্য, আরেকটা হচ্ছে তোমার আয়তন বিকৃতি। অনুদৈর্ঘ্য বিকৃতিটা কি? ধরো তার যে বস্তুটা বা পদার্থটা তার প্রাথমিক দৈর্ঘ্য ছিল এল, বল প্রয়োগ করেছি তার দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে স্মল এল, তাহলে অনুদৈর্ঘ্য বিকৃতি হচ্ছে স্মল এল বাই ক্যাপিটাল এল। এবার দেখো দুটোই কিন্তু সেম জাতীয় রাশির এককের অনুপাত, তার মানে বিকৃতির কিন্তু কোনো একক নেই, বিকৃতি কিন্তু এককবিহীন। কারণ আমরা জানি সমজাতীয় রাশির একক মানে তো কেটে যাবে, তাহলে তো কোনো একক থাকবে না, তাহলে বিকৃতির কোনো একক নেই। এবং বিকৃতি কি বললাম, দু রকমের হয়, অনুদৈর্ঘ্য বিকৃতি এবং আয়তন বিকৃতি। কথাটা থেকেই বুঝতে পারছো, অনুদৈর্ঘ্য মানে বল প্রয়োগের ফলে তার যদি দৈর্ঘ্য বরাবর পরিবর্তন হয় বিকৃত হয় তাহলে সেটা অনুদৈর্ঘ্য বিকৃতি, আর আয়তন বরাবর যদি বিকৃতি হয় তাহলে সেটা আয়তন বিকৃতি। এইবার একটা হচ্ছে পীড়ন। পীড়ন কথাটা কি? পীড়ন মানে কি? আমরা এমনি সাধারণ হিসেবে পীড়ন মানে কি, পীড়ন মানে আমরা পেটাচ্ছি বা কারোর ওপর একটা নির্যাতন করছি, সেটাকে আমরা পীড়ন বলি। তো এখানে পীড়নটা কি বলতো? পীড়নটা হচ্ছে এই যে আমরা বললাম স্থিতিস্থাপকতা ধর্মটা কি, যে কোনো বস্তুর উপর যখন আমরা বল প্রয়োগ করছি তখন সে একটা প্রতিক্রিয়া বলের সৃষ্টি করছে। ঠিক আছে, এবার সেই যে এবং সেই প্রতিক্রিয়া বলটা কি, যে তার আকার আকৃতি যাতে পরিবর্তন না হয় তাই একটা বলের বিরুদ্ধে একটা কাজ করছে। পীড়নটা হচ্ছে এই বস্তুর একক ক্ষেত্রফলের যে ওপর যে প্রযুক্ত প্রতিক্রিয়া বল, একক ক্ষেত্রফলের ওপর প্রতি বস্তুটার প্রতি একক ক্ষেত্রফলে যে প্রযুক্ত বল, মানে পীড়ন হচ্ছে তোমার বল বাই ক্ষেত্রফল, এফ বাই এল। ঠিক আছে, পীড়ন কি হলো? এফ বাই এল। তাহলে এবার তাহলে পীড়নের একক কী হতে পারে? বলের একক আর লেন্থের একক। বলের একক যা আছে কি জানো তোমরা, বলের একক ডাইন, নিউটন, আর লেন্থ সেন্টিমিটার, মিটার। ঠিক আছে, তো পীড়নের কিন্তু একক আছে, হয়ে গেল। এবার পীড়নও কিন্তু এবং অনুদৈর্ঘ্য পীড়ন এবং আয়তন পীড়ন, এটা তোমাদের খুব একটা নেই, তবু জেনে রাখো পীড়নও দু রকমের হয়, অনুদৈর্ঘ্য পীড়ন এবং আয়তন পীড়ন। এইবার আর একটা লাস্ট একটা সেটা তোমাদের বলবো, সেটা হচ্ছে হুকের সূত্র। বিজ্ঞানী হুক কি বলেছে, যে স্থিতিস্থাপক সীমার মধ্যে, যদি স্থিতিস্থাপক সীমার মধ্যে থাকে মানে যে তার উপর যে বল প্রয়োগ করছি সে সেই পীড়নটার বিরুদ্ধে প্রতিক্রিয়া বল দিচ্ছে এবং বস্তুটার আকার আকৃতি পরিবর্তন হচ্ছে না, সেই স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন এবং বিকৃতি পরস্পর সমানুপাতিক। কি? পীড়ন সমানুপাতিক বিকৃতি, তার মানে পীড়ন বাই বিকৃতি হচ্ছে ধ্রুবক।
এই যে ধ্রুবক, এটাকে বলে হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক। এই যে ধ্রুবক, এটাকে বলে হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক। কার? এটা হচ্ছে হুকের সূত্র। স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন এবং বিকৃতি পরস্পর সমানুপাতিক। সমানুপাতিক করলে আমরা ইকুয়াল টু করলে জানি ভাগ করে ধ্রুবক হয়, সেই ধ্রুবকটাকে বলে হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক। বোঝা গেল? লাস্ট একটা জিনিস আছে তোমাদের, সেটা হচ্ছে ইয়ং গুণাঙ্ক। ইয়ং গুণাঙ্ক জিনিসটা কি, এটা একটু মুছে ফেলি এবার। ইয়ং গুণাঙ্ক, এটাকে ওয়াই দিয়ে লেখা হয়। ইয়ং গুণাঙ্কটা কি? ইয়ং গুণাঙ্ক হচ্ছে অনুদৈর্ঘ্য পীড়ন আর অনুদৈর্ঘ্য যে বিকৃতি, এই দুটোর অনুপাতকে পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি, এই দুয়ের অনুপাতকে বলে ইয়ং গুণাঙ্ক। এবং অনুদৈর্ঘ্য পীড়ন কি, একটু আগেই আমি বলেছি। পীড়ন মানে কি? পীড়ন হচ্ছে বল বাই ক্ষেত্রফল। আর অনুদৈর্ঘ্য বিকৃতি কি? বিকৃতি আমি বলেছিলাম একটু আগেই, সেটাও বলে দিয়েছিলাম যে দৈর্ঘ্যটা বৃদ্ধি হচ্ছে মানে স্মল এল বাই প্রাথমিক এল। এবার তাহলে বসাও ইয়ং গুণাঙ্কে এফ বাই এ, অনুদৈর্ঘ্য পীড়ন হচ্ছে এফ বাই এ বাই স্মল এল বাই ক্যাপিটাল এল। তার মানে জিনিসটা কি হবে? এফ বাই এ ইন্টু স্মল এল, ওপরে হচ্ছে ক্যাপিটাল এল। স্মল এলটা কি? দৈর্ঘ্য বৃদ্ধি, আর ক্যাপিটাল এলটা হচ্ছে প্রাথমিক যে দৈর্ঘ্যটা ছিল। ঠিক আছে? এ হচ্ছে ক্ষেত্রফল, এফ হচ্ছে বল। তাহলে আমার ইয়ং গুণাঙ্ক কি? এফ এল, এফ ক্যাপিটাল এল বাই এ স্মল এল, এটাই হচ্ছে আমার ইয়ং গুণাঙ্ক। আশা করি তোমরা বুঝতে পেরেছো, কোনো সমস্যা হবে না বুঝতে। যদি অসুবিধা হয় ভিডিও পজ করে যেরকম বলি বারবার করে একটু দেখো, বুঝে যাবে। তোমাদের এই চ্যাপ্টারটা আমি তাহলে শেষ করে দিলাম, পদার্থের গঠন ধর্ম, এটাই আমার লাস্ট ছিল। এটা আমার কমপ্লিট হয়ে গেল। নেক্সট দেখছি কোন চ্যাপ্টারটা নিয়ে আসা যায়। তোমরা অবশ্যই ভিডিওটা কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করো। যা অসুবিধা জানাও আমাকে, আর আমার পড়ানো কেমন লাগছে সেইটা কিন্তু আমি খুব জানতে আগ্রহী। তোমরা কেউ কিছু কমেন্ট করছো না বলে আমি বুঝতে পারছি না। তোমরা একটু জানাও কোথাও অসুবিধা হচ্ছে কিনা, বা আমার পড়ানোটা তোমাদের ভালো লাগছে কিনা, এটা একটু জানাও। তো আপাতত তাহলে আসি, টাটা।